यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কূটনীতির মধ্যে যদি প্রতি পদে পদে কপটতা ভরা থাকে, সেখানেও ধর্মের পথে চললে সত্যেরই জয় হয়ে যাবে। রাজনীতিও দু প্রকারের হয়ে থাকে। একটার আধার হল অর্থ, আর দ্বিতীয়টার সততা আর নিষ্কপটতা। এক রাজার ব্যক্তিগত হিতের অধীন হয়ে থাকে, আর দ্বিতীয় রাষ্ট্রীয় হিতে। একজনের লক্ষ্য সিংহাসনের ওপর বসে থাকা, আর দ্বিতীয়র লক্ষ্য হল জনমানুষের হৃদয়ে বসে থাকা। হস্তিনাপুর থেকে রাজনীতির এই দুটো রাস্তা বেরিয়ে যেতে পরিষ্কার দেখা যাচ্ছিল। দুর্যোধন গান্ধার নরের শকুনির আঙুল ধরে প্রথম রাস্তার দিকে চলে যাচ্ছেন, আর যুধিষ্ঠির ধর্মের পথে পেছনে পেছনে দ্বিতীয় রাস্তার দিকে। দুর্যোধনের কাছে আছে রাজকোষ, আর যুধিষ্ঠিরের কাছে ধর্ম। মহাভারতকে একদিক থেকে অর্থবাদ আর ধর্মবাদ এর মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের কথাও বলতে পারা যায়। এই কাহিনীর সমাপ্ত হতে হতে সমস্ত মানব জাতি এইটা জানতে পেরে যাবে যে রাজনীতিকে বাস্তবে এই দুটো রাস্তার মধ্যে থেকে কোন রাস্তার দিকে যাওয়া উচিত। গান্ধারীর সিদ্ধান্ত এখন শুনেই নিন। দিদি, এসো কুন্তি, বসো। প্রণাম বড় মা। যুধিষ্ঠির, দীর্ঘজীবী হও, তেজস্বী হও। আজ বড় মার কথা কি করে মনে পড়ল? আমি তো এটা শুনতে শুনতে আনন্দে আত্মহারা হচ্ছি যে আমার যুধিষ্ঠিরের জনপ্রিয়তা তার নিজের পূর্বপুরুষদের থেকেও বেশি হয়ে গেছে। পুত্র যুধিষ্ঠির, এই জনপ্রিয়তা রাজার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সবচেয়ে বড় ঢালও। যে রাজার কাছে এই অস্ত্র আর ঢাল থাকে, সে রাজার ভাগ্যতে তো পরাজয় লেখাই থাকে না। আমার কাছে তো আপনার দেওয়া আশীর্বাদের চেয়ে বড় না আর কোনো অস্ত্র আছে জ্যেষ্ঠ মাতাশ্রী, না আছে কোনো ঢাল। বসো পুত্র। যথাজ্ঞা বড় মা। তবে কি কুন্তির আশীর্বাদ তোমার কাছে কম হয়ে যায় পুত্র? মাতাশ্রীর কাছ থেকে যে আশীর্বাদ পেয়ে থাকি সে তো আমি অনুজদের মধ্যে ভাগ করে দিই বড় মা। তাহলে আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে ভগবান করুন নিজের জ্যেষ্ঠ পিতাশ্রীর প্রতি যেন তোমার মন কখনো বিরূপ না হয়। এটা আপনি কি বলছেন বড় মা?
ব্যাস মনে হলো তোমাকে এই আশীর্বাদ দিয়ে দিই, তাই এই আশীর্বাদ দিয়ে দিলাম। জ্যেষ্ঠ পিতাশ্রীর আদেশকে পালন করা তো আমার কর্তব্য বড় মা, আর আমি আপনাকে অঙ্গীকার করছি যে আমি সর্বদা নিজের এই কর্তব্যের পালন করব। তোমার ভাগ্য বড়ই ভালো কুন্তী যে তুমি এমন পুত্র পেয়েছো। কেবল পুত্রই কেন দিদি, আমার তো ভাগ্য বড় ভালো যে মহারাজের মতো জ্যেষ্ঠ স্ত্রী পেয়েছি, আপনার মতো দিদি পেয়েছি, আর হস্তিনাপুরের মতো ঘর পেয়েছি। আমি তো সর্বদাই এই তিনজনকে প্রণাম করতে থাকবো দিদি। কিন্তু আমার কেন জানি না সবসময় একটা ভয় করতে থাকে। ওই ভয়ের না কোনো রং আছে, না আছে কোনো রূপ, আর এর থেকে বেরোবার কোনো পথও নেই আমার কাছে। আর এই জন্যে বোধহয় আমি অনেক অশান্তির মধ্যে রয়েছি। প্রণাম পুরোচন মহাশয়। এটা আপনি কি করলেন গান্ধার কুমার? আমার জন্য আপনার দাঁড়াবার কি প্রয়োজন? এটা দুটো কারণের জন্য প্রয়োজন পুরোচন মহাশয়। এক তো এই যে আপনি আমাদের সবার চেয়ে বড় হন, আর দুই এই যে একজন কলা শিল্পী হবার জন্য আপনি বিধাতার একটা অংশ হচ্ছেন। ভাগ্নে সব ইনি হলেন পুরোচন মহাশয়, যিনি আমাদের জন্য বারণাবতে একটা লাক্ষাগৃহ তৈরি করছেন। আসুন ভাগ্নেদের প্রণাম গ্রহণ করুন। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। বসুন পুরোচন মশাই। ধন্যবাদ। পুরোচন মহাশয়, আজকে আপনাকে গান্ধারের বেদানার রস পান করাবো। ধন্যবাদ। এই নিন। তাহলে বলুন পুরোচন মশাই, আমাদের বারণাবত ভবনের সংবাদ কি? আমি তো ওটারই তৈরি হয়ে যাওয়ার সমাচার নিয়ে এসেছি আপনার কাছে। আচ্ছা, তাহলে কি ওটার জন্য একটা আগুনের ফুলকি যথেষ্ট হবে? একটা ফুলকির কথা বলছেন আপনি? অর্ধেক ফুলকি যথেষ্ট হবে পুরো ভবনকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। তাহলে আপনি এটা বুঝে নিন পুরোচন মশাই, যে আপনার এই ভবনের সাথে সাথে ইতিহাস আপনাকেও সদাই মনে রাখবে। সত্যি যদি আপনি তেমনই লাক্ষাগৃহ বানিয়ে দেন যেমনটা মামাশ্রী চাইছেন, তবে আপনি এর এত প্রতিফল পাবেন, যতদূর আপনার বংশরেখা যাবে আপনার উত্তরাধিকারীদের প্রয়োজনের জন্য কারোর দিকে মুখ চেয়ে থাকতে হবে না। ধন্যবাদ। এখন আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন পুরোচন মশাই, একটু বিশ্রাম করে নিন। ওনাকে অতিথি গৃহে নিয়ে যাও। মামাশ্রী, আমি আপনার লাক্ষাগৃহের প্রস্তাবের সাথে একমত নই। এটা কাপুরুষদের পথ। আমরা পাণ্ডবদের রণভূমিতে আহ্বান করেও হারাতে পারি। যেমন ধ্রুপদকে হারিয়েছিল অঙ্গরাজ। তবু আমি এই কাপুরুষতাতে সহযোগী হতে পারবো না। তুমি তো বলেছিলে ভাগ্নে দুর্যোধন যে তোমার নিজের বন্ধু অঙ্গরাজের ওপর অগাধ বিশ্বাস আছে। যদি তুমি চাও তো ও তোমার জন্য অগ্নিকুণ্ডেও ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু এ তো রাজনীতির প্রথম পাশার দান ফেলার জন্য তৈরি নয়। মামাশ্রী, আমি জুয়ারি নই। আমি পাশায় দান ফেলি না।
বান চালিয়ে থাকি। আমার জন্য রাজনীতি পাশার কোনো খেলা নয়। তাহলে রাজনীতি আর কোন খেলা অঙ্গরাজ? বারবার আমাকে অঙ্গরাজ বলে অপমান করবেন না। দুর্যোধনের সাথে আমার মিত্রতার সূত্রপাত এই মুকুট নয়। আমি শূন্য মস্তক থেকেও দুর্যোধনের মিত্রই হয়ে থাকব, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই নিজের নিয়মের অনুসারে বেঁচে থাকার অধিকার আছে মামাশ্রী। কিন্তু তোমার এই মুকুট খুলে রেখে আমাকে অপমান করার অধিকার নেই কর্ণ। তুমি অঙ্গরাজ, তাই সবাই তোমাকে অঙ্গরাজই বলবে, আমিও তাই বলবো। এই মুকুট তোমার মস্তকেই বেশি শোভা দিচ্ছে। প্রিয় মিত্র, যদি মিত্র বলে মনে করো তাহলে আর কখনো অঙ্গরাজ বলো না। আমি অঙ্গদেশের রাজা থাকি বা না থাকি, তোমার মিত্র সর্বদাই থাকব। বন্ধু তো তুমি সদাই থাকবে কর্ণ, কিন্তু তোমার ক্রোধ ক্ষণিকেরও বিলম্ব করে না, সদাই আসবার জন্যই আকুল হয়ে থাকে। ক্ষমা চাইছি মামাশ্রী। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এইটা তোমার দোষ নয়, এটা হলো যুবাবস্থার দোষ। তাহলে এসো, আমরা বিজয় যাত্রা থেকে ফিরে আসা পাণ্ডুদের স্বাগত জানাতে একত্র হয়ে যাই। আর শোনা গেছে এর মধ্যে ওই অপদার্থ ভীম বলরাম মশাই থেকে গদাযুদ্ধ শিখে এসেছে। ও তো এর চেয়ে বেশি কিছু শিখতেই পারবে না। বেচারা বলরাম মশাই হাঁপিয়ে পড়েছেন নিশ্চয়। এসো মিত্র। আরে বসুধা, এত হাঁপাচ্ছ কেন? ছুটে আসছে তাই। এভাবে ছোটা তো উচিতই নয়। বলরাম মশাইয়ের ভয়েও কি ছোটা উচিত নয়? কি দাদা রেগে আছেন? তাহলে তো রুক্মিণী তুমিই সামনে যাও। আচ্ছা, তুমি যাও। কিন্তু দাদার ক্রোধের কোনো কারণ তো থাকবে। ওনার ক্রোধের কোনো কারণ জিজ্ঞেস করো না। এটা তো অনিমন্ত্রিত অতিথিদের মতো আসতেই থাকে। কৃষ্ণ, 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 আমার কি কোনো ভুল হয়েছে দাদা? না, তোমার কোনো ভুল হয়নি। তাহলে কি দাদা আমি কোনো... আরে না না, তুমি তো আমাদের পরিবারের শোভা, কুলবধূ। তাহলে এই ক্রোধের কারণ কি দাদা? আমি এটা জিজ্ঞেস করতে চাই যে পাণ্ডু পুত্রদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কি না? এটা আপনি কি বলছেন দাদা? না, তুমি আমাকে এটা বলো যে ওরা আমাদের কে হয়? ওরা আমাদের কুন্তী পিসির পুত্র হয় দাদা। আচ্ছা, ওরা আমাদের পিসির পুত্র হয়, তাই এই জন্যই সারা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক করে ওরা হস্তিনাপুরের দিকে প্রস্থান করে চলেছে। কিন্তু ওদের এটা একবারও মনে হয়নি যে দ্বারকা ওদের মামার বাড়ি, আমরাও সবাই এখানে থাকি, ওদের তো এখানেও আসা উচিত ছিল। কিন্তু ভীমসেন তো এসেছিল দাদা। ও দেখা করতে আসেনি, গদাযুদ্ধ শিখতে এসেছিল। তবুও চলো মেনে নিলাম যে ভীম এসেছিল, কিন্তু অর্জুন কেন আসেনি? নকুল আর সহদেব কেন আসেনি? ওদের কি আমাদের আশীর্বাদের প্রয়োজন ছিল না? কিন্তু দাদা, ওরা তো বিজয় যাত্রায় বেরিয়েছে, আর ওদের যাত্রাপথে দ্বারকা তো একেবারেই পড়ে না। আর যদি ওরা আসতো না রুক্মিণী, তাহলে দাদা গদা নিয়ে তাড়া করতেন যে পাণ্ডবদের এত সাহস যে ওরা দ্বারকাতে চলে এসেছে। দাদা, ওদের আশীর্বাদ দিন যাতে ওরা বিজয়ী হয়ে ফিরে আসে। আশীর্বাদ তো দিতেই হবে, কিন্তু দাদা ক্রোধ আর আশীর্বাদের তো কোনো মিলই হয় না। আগে একটু হাসুন, এবার আশীর্বাদ দিন যাতে ওরা বিজয়ী হয়ে ফেরে। বিজয়ী হয়ে তো ওরা ফিরে আসবেই।
যাত্রা কেমন ছিল? আপনি স্বয়ং দেখে নিন। তবে দ্বারকাতে সবাই কুশলে আছে তো? দ্বারকাতে সবাই কুশল মঙ্গল আছে, আর আসল কথা এই, আমাকে প্রাণ ভরে খাইয়েছে। তাহলে তো খুবই খুশি হয়েছেন মেজদা। এর মানে এটা হলো তো যে মাতাশ্রী প্রাণ ভরে খাওয়ান না? অর্থ খুঁজে বের করতে তুমি অতুলনীয়, কিন্তু মাতাশ্রীকে বললে। আমি কি নিজের দুর্দশা ডেকে আনবো যে মাতাশ্রীকে বলতে যাব? আমি তো এটাই বলবো যে দ্বারকাতে আপনার পেট ভরেছে কিন্তু মন ভরেনি। ভোজনের বিষয়ে কোনো কিছু বলার প্রয়োজনই বা কি আছে? কিন্তু সত্যি তো এটাই হলো মেজদা। যদি আপনি না থাকেন তাহলে মাতাশ্রীর ভালোই লাগে না আমাদেরকে খাওয়াতে, তাই না নকুল? আর আমাদেরও ভালো লাগে না খেতে। মেজদা, আমাদের যাত্রার এটাই সংবাদ, দেখুন। এটা তো ভীষণই ভালো হয়েছে, কারণ আমি দ্বারকাতে এটা শুনে এসেছি যে দুর্যোধনের দান পুণ্যের কারণে রাজকোষ শূন্য হয়ে গেছে। হ্যাঁ, ওনার হৃদয় তো ভীষণ বড়, তাই না? হ্যাঁ, কিন্তু ওই দুর্যোধনের বিশাল হৃদয়ের মধ্যে আমাদের ভাইদের জন্য কোনো স্থান নেই। মিত্র দুর্যোধন, এসো মিত্র, এসো। অঙ্গ থেকে কবে ফিরলে? কাল সন্ধ্যায়। কি হয়েছে? মনে মনে ভীষণ প্রসন্ন বলে মনে হচ্ছে। শুভ সংবাদ যে নিয়ে এসেছি। তা সেই শুভ সমাচার আমাকেও শোনাও। বসো। শকুনি মামা যা কিছুই বলুন মিত্র, ছল কপট যোদ্ধাদের শোভা দেয় না। সিদ্ধান্ত তো তখনই হবে যখন যোদ্ধাদের গদা থেকে আগুনের ফুলকি বেরোবে, যখন একের বাণ অন্যের বাণের সাথে মোকাবিলা করবে, আর যখন এক যোদ্ধার ক্ষত থেকে বেরোতে থাকা রক্তের ধারা অন্য যোদ্ধার ক্ষত থেকে বেরোতে থাকা রক্তের ধারার সাথে মিলে যাবে। তুমি তো একজন মহাবীর মিত্র, লাক্ষাগৃহ তোমাকে শোভা দেয় না। এর অর্থ এই নয় যদি তুমি এটা করো তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এটা তো সম্ভবই নয়, এটা তো হতেই পারে না, কারণ আমি তো তোমার ওই ছায়া যে অন্ধকারও তোমার থেকে আলাদা হবে না। আমার ভাগ্য তো তোমার ভাগ্যের সাথে জুড়ে রয়েছে মিত্র। এই জন্যই তোমাকে বলছি, তোমার মতো মহাবীর নিজের প্রতিদ্বন্দ্বীকে কোনো ছলের দ্বারা ভস্ম করবে, তাহলে সে আর কখনো নিজের অন্তরাত্মার মুখোমুখি হতে পারবে না। কারণ কি, অন্তরাত্মা রণভূমি তো নয় মিত্র যেখান থেকে কেউ পালাতে পারে। কিন্তু আমি চুপ রয়েছি, কারণ আমি তো সর্বদাই আর সব অবস্থাতেই তোমার পক্ষ নেব। কারণ কি, তুমিও ব্যক্তি যে কিনা এটা জেনেও যে আমি একজন সুতপুত্র, আর আমাকে নিজের মিত্র হবার গৌরব প্রদান করেছ। জাতি তো কেবল কাপুরুষদেরই হয়ে থাকে মিত্র। বীর আর মহাবীর তো কেবল একটা জাতিরই হয়ে থাকে। যদি এটাই সত্য হয় তাহলে পাণ্ডবরাও আমাদের জাতিরই হলেন। ওদের বীরত্বের মধ্যে তো কোনো সন্দেহ নেই। এই জন্য রণভূমি তোদের মারবার সম্মান তো পাওয়াই উচিত। তাহলে কি তুমি লাক্ষাগৃহকে এক মুহূর্ত মানতে চাইছো না? না, তবুও অন্তিম যুদ্ধের থেকে দৃষ্টি তো সরানো উচিত নয়। আর এই সংবাদই আমি এনেছি। যদি যুদ্ধ হয় তাহলে মগধ নরেশ, শাল্য আর শিশুপাল আমাদের পক্ষ হবেন। বিদর্ভ যুবরাজ রুক্মীকেও আমাদের পক্ষ থেকে যুদ্ধ করতে হবে। দেবী রুক্মিণীকে হরণ করার কারণে শৌর্য সেনীদের মন বিষাক্ত হয়ে গিয়েছে। শুভেচ্ছা জানাই, হা হা হা, শুভেচ্ছা জানাই অঙ্গরাজ, শুভেচ্ছা নাও। একটা শুভ খবর আমার কাছেও রয়েছে। দ্রোণপুত্র অশ্বত্থামার হৃদয় তো দুর্যোধন জিতেই নিয়েছে। আর যদি ও আমাদের সাথে থাকে তবে দ্রোণাচার্য না চাইলেও তবুও আমাদের সঙ্গ দেবার জন্য বাধ্য হয়ে পড়বেন। কারণ কি, ও নিজের বাণের নিশানা নিজের পুত্রের দিকে তো করতে পারবেন না, আর সম্ভবত কৃপাচার্য নিজের বোনের পুত্রের মোহ থেকে মুক্ত হতে পারবেন না। এখন বাকি রইল তোমার পিতামহ। তবে যদি যুদ্ধই হয়
তাহলে উনাকে তো মহারাজ শ্রীর পক্ষ নিয়েই যুদ্ধ করতে হবে। তাহলে আমাদের লাক্ষাগৃহের কি প্রয়োজন আছে? যাদের দলে পিতামহ, আচার্য দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, মগধ নরেশ জরাসন্ধ, চেদি রাজ্যের যুবরাজ শিশুপাল তথা বিদর্ভের রাজকুমার রুক্মী থাকবেন, ওই সব সেনাদের কে হারাতে পারবে? তোমার ভেতরে যে ছেলে মানুষই আছে না দুর্যোধন, যখন ও বড় হয়ে যাবে তখন তুমি বুঝবে যে লাক্ষাগৃহের আসলে কি মাহাত্ম্য আছে। বান তো বানই হয়ে থাকে না বৎস, আর যে বান কোনো কাপুরুষকে হত্যা করতে পারে, সেই বানই কোনো বীরের বুকের ওপর লেগে যায়, তাহলে তার প্রাণও নিয়ে নিতে পারে। এই জন্যই তো আমি চাইছি যে এই যুদ্ধ রণভূমিতে যাওয়ার আগে লাক্ষাগৃহতেই সমাপ্ত হয়ে যাক। মহারাজের জয় হোক। মহামন্ত্রী বিদুর উপস্থিত হচ্ছেন। ঠিক আছে, তোমরা সবাই যাও। প্রণাম মহারাজ। এসো বিদুর, এসো। এই সময় তোমাকে মহারাজ ডেকে পাঠাননি অনুজ, আমি ডেকে পাঠিয়েছি। তোমারই জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, এসো আমার পাশে বসো। ধন্যবাদ মহারাজ। পিতামহ কেমন আছেন বিদুর? ভগবানের কৃপায় ভালো ভ্রাতাশ্রী। বিদুর, আমরা তিন ভাই। এই দাসীপুত্রকে ভাই বলবেন না মহারাজ। গঙ্গাজল তো গঙ্গাজলই থেকে যায় বিদুর, কলসি সোনার তৈরি হোক কিংবা মাটির তৈরি। মা কলসি হন না ভ্রাতাশ্রী। বীজ নিজে একা তো কিছুই করতে পারে না, যতক্ষণ না মাটির স্নেহ পায়। বীজ অন্তরিক্ষে বেড়ে উঠতে পারে না। যদি পৃথিবীর গুরুত্ব না থাকত তাহলে ভগবান পৃথিবী সৃষ্টি করতেন না। আমরা মাতৃভূমির মানুষ ভ্রাতাশ্রী। দাসী হওয়ার কারণে আমার মাতার স্থান আর কোনো মাতার চেয়ে নিচু হয়ে যায়নি। আজ আমার পরিচয় কেবল আমার মাতাই। আর মানুষকে নিজের পরিচয়ের সঙ্গ কখনোই ছাড়া উচিত নয়, কখনোই নয়। তুমি এই কারণেই আমার অতি প্রিয় বিদুর। তোমার চিন্তাধারা অতি সূক্ষ্ম। প্রিয় পাণ্ডুপুত্রদের কোনো সমাচার? এই সমাচার পাওয়া গিয়েছে যে ভীমসেন বলরাম মশাইয়ের কাছে গদাযুদ্ধের কৌশল শিখে ভাইদের কাছে এসে গেছে, আর এখন সবাই হস্তিনাপুরের দিকেই আসছে। তোমার বিচারে ওদের এখানে এসে যাওয়ার পর আমার কি করা উচিত? প্রিয় যুধিষ্ঠিরকে রাজা বানিয়ে দিয়ে বনের উদ্দেশ্যে প্রস্থান করে যাওয়া উচিত, নাকি ও রাজ্য অভিষেকের জন্য প্রতীক্ষা করা উচিত? তুমি তো ভালো করেই জানো যে দুর্যোধন কতখানি জেদি। ও এখনো পর্যন্ত এটা ঠিকভাবে বুঝতেই চাইছে না যুধিষ্ঠিরকে যুবরাজ করা উচিত। তবে কি এটা উচিত হবে না যে ওকে আরো কিছু সময় দেওয়া হোক? এই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে ভ্রাতাশ্রী। আর এই সিদ্ধান্ত তো আপনি নিয়েই ফেলেছেন যে কুন্তিপুত্রদের ফিরে আসার পর যুধিষ্ঠিরকে বারণাবত পাঠিয়ে দেয়া হবে। এই সমাচার তোমাকে কে দিয়েছে? এই সমাচার পুরো নগর জেনে গিয়েছে ভ্রাতাশ্রী। আচ্ছা, তবে তুমি এবার বলো এই বিষয়ে তোমার কি বলার আছে? যুধিষ্ঠিরকে পাঠাবো নাকি পাঠাবো না? গান্ধার নরেশ যখন প্রস্তাব দিয়েছেন তখন ভেবে চিন্তেই দিয়েছেন মহারাজ। চন্দ্রমৌলি ভগবান শিবশঙ্করের উৎসব হবে। নানা জাতি প্রজাতির মানুষ এই উৎসবে শুধু আসেই না, বরং অনেক বেশি সংখ্যায় আসে। তাহলে তারাও নিজেদের যুবরাজের দর্শন পেয়ে যাবে। কিন্তু আমার বিচারে যুধিষ্ঠিরের একা যাওয়া উচিত হবে না। কেন? ওনার একা যাওয়াতে লোকেরা এটা ভাবতে শুরু করতে পারে যে রাজ পরিবারের মধ্যে একতা নেই। এই জন্যেই যুধিষ্ঠিরের সাথে হয় দুর্যোধন কিংবা দুঃশাসন যাবে, যেটা প্রজারা স্বচক্ষে দেখবে যে গান্ধারীর পুত্ররা
জ্যেষ্ঠ কুন্তিপুত্রকে ওদের যুবরাজ বলে মেনে নিয়েছে। কিংবা স্বয়ং আপনি চলে যান আর প্রজাদের সাথে ওর পরিচয় করিয়ে দিন। এরকম করতে পারলে লাভ হবে। প্রজারা এখন ভাবতে শুরু করেছে যে আপনি কোনো চাপের মধ্যে এসে যুধিষ্ঠিরকে যুবরাজ বানিয়েছেন, কিন্তু আপনার মন এখনো দুর্যোধনের পক্ষেই আছে। জনতার মনে এই ধরনের আশঙ্কা রাজনীতির জন্য ঠিক নয় ভ্রাতাশ্রী। জনগণের রাজার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যদি আপনি সঙ্গে করে নিয়ে যান তো রাজনীতির পরিবেশও সুন্দর হয়ে উঠবে। তোমার কথা বিচারযোগ্য, আমি এর অবশ্যই বিচার করব। সমস্যা কি হয়েছে? মন্ত্রীদের কাছে তো কোনো না কোনো সমস্যা লেগেই থাকে প্রিয়ে। মন্ত্রিত্বের সমস্যাকে আমি চিনে নিতে পারি, এটা তো ওই চিন্তা নয়। মনে হচ্ছে মহারাজ এমন কিছু কথা বলেছেন যা কিনা আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে। এটা তুমি কি করে জানলে? এত বছর ধরে মহামন্ত্রীর পত্নী আমি কি চিন্তার মধ্যে পার্থক্য বুঝতে পারবো না? রাজভবন থেকে ফেরার পর থেকেই আপনাকে চিন্তিত দেখাচ্ছে, আর এই চিন্তা ওখান থেকেই এসেছে। এই চিন্তা জ্যেষ্ঠ স্ত্রীর কক্ষ থেকেই এসেছে। তুমি ঠিকই বলছো। আমি তো এটার কোনো সূত্র খুঁজে পাচ্ছি না যে শকুনি মশাই যুধিষ্ঠিরকে বারণাবত কেন পাঠাতে চাইছেন। উনি কুরু রাজ পরিবারের বিষয়ে যা কিছু চিন্তা করে রেখেছেন সেটা নিকৃষ্টই হবে। প্রিয় দুর্যোধন, আমিও তাই ভাবছি তুমি যা ভাবছ। আমি তাই চাইছি যা তুমিও চাইছ, কিন্তু আমি কিছুই করতে পারছি না। কারণ আমাকে চারদিক থেকে জ্যেষ্ঠ তাতশ্রী বিদুর, দুজন আচার্য, কৌরব আর কৌরবের সামন্ত আর নগরবাসী মিলে ঘিরে রেখেছে। আর ওরা সবাই যুধিষ্ঠিরেরই পক্ষে আছে। এই জন্য যা করতে হবে সেটা তোমাকে আর তোমার মামাশ্রীকেই করতে হবে। তোমরা সবাই যুধিষ্ঠিরকে বারণাবতে পাঠাবার কথা বলেছিলে। আজ বিদুরকে বললাম তো বলল যে যুধিষ্ঠিরকে বারণাবতে পাঠাতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু যদি ওর সাথে আমিও যেতে পারি তবে খুবই ভালো হতো। আর যদি আমি না যেতে পারি তবে ওর সাথে যেন তোমাকে আর দুঃশাসনকে পাঠিয়ে দিই। এটা কিভাবে হতে পারে পিতাশ্রী? সেটাই তো আমি বলতে চাইছি বৎস। এই জন্য তো এটাই প্রয়োজন যে যা কিছু করবে সাবধানে করবে। আমি যা কিছুই করছি পিতাশ্রী ভীষণ সাবধানের সাথেই করছি। আপনি শুধু জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী যুধিষ্ঠিরকে কোনো প্রকারে বারণাবত পাঠিয়ে দিন। কিন্তু কেন? তুমি আর তোমার মামাশ্রী দুজনে এই ব্যাপারে এতটা আগ্রহ দেখাচ্ছ কেন? এর মধ্যে কি রহস্য আছে? ব্যাস বুঝে নিন, যদি আপনি এটা করে দেন তাহলে আমি খুব আনন্দ পাব, আর তার সাথে রাজমুকুটটাও পেয়ে যাব। ঠিক আছে, আমি জ্যেষ্ঠ তাতশ্রীকে জিজ্ঞাসা করে নিচ্ছি। পিতামহের জয় হোক। এখন আসবার কারণ?
মহারাজ ভবনে প্রবেশ করেছেন। মহারাজ এখানে এসেছেন? আর কে আছেন ওনার সাথে? মহারাজ একলাই আসছেন। মহারাজের নিজে আসার কি দরকার ছিল? যদি কোনো বিশেষ সমস্যায় থাকে যে সকালের জন্য অপেক্ষা করা যাবে না, তবে মহারাজ আমাকে ডেকে পাঠালেই হতো। থাক থাক, তুমি হস্তিনাপুরের নরেশ, তোমার ভগবান ছাড়া আর কারোর সামনে মাথা নোয়ানো উচিত নয়। তাহলে কি নরেশ হওয়ার পরে আমি সেই অধিকার হারিয়ে ফেলেছি জ্যেষ্ঠতাতশ্রী, যা আপনার স্নেহের উপর ভর করেছিল? আমি কি এখনো সেই ধৃতরাষ্ট্র নই, যে ধৃতরাষ্ট্র আপনার হাত ধরে হাঁটতে শিখেছে? এসো। বসো এখানে। এখন বলো যে সমস্যাটা কি? সমস্যা এটাই জ্যেষ্ঠতাতশ্রী, যে অনেকে এমনটাই ভাবছেন যে আমি প্রিয় যুধিষ্ঠিরকে রাজ সিংহাসন ছেড়ে দিতে চাইছি না। লোকেরা ভাবছেন যেহেতু আমি পিতা, তাই নিজের পুত্র দুর্যোধনের পক্ষে রয়েছি। সেই জন্য এই সন্দেহকে মুছে ফেলবার জন্য আমি চাইছি আগামী বারণাবতের সমারোহতে হস্তিনাপুরে প্রতিনিধিত্বের জন্য প্রিয় যুধিষ্ঠিরকে পাঠাতে, যেন লোকেরা এটা জানতে পারে যে তাদের আগামী দিনের নরেশ যুধিষ্ঠিরই হবেন। তুমি ঠিকই ভেবেছ। আর আমি এটাও ভাবছি জ্যেষ্ঠতাতশ্রী, যে যুধিষ্ঠিরের সাথে দুর্যোধনকেও পাঠিয়ে দেব। যদি কারো মনে একটুও সন্দেহ থেকে থাকে, সেটাও মুছে যাবে। আর লোক এটাই জেনে যাবে যে দুর্যোধনও প্রিয় যুধিষ্ঠিরকে স্বীকার করে নিয়েছেন। রাজার ধর্ম লোককে ভয় পাওয়া নয় ধৃতরাষ্ট্র। রাজার ধর্ম হল লোককে ভালোবাসা। লোকেদের চিন্তাকে ভয় পেয়ে কিছু করা রাজার শোভা পায় না। এই জন্যে যুধিষ্ঠিরের সাথে দুর্যোধনের যাওয়া আমি উচিত মনে করি না। পাণ্ডবদের আসার পরই যুধিষ্ঠিরকে বারণাবত পাঠিয়ে দেওয়া হোক। যথাজ্ঞা জ্যেষ্ঠতাতশ্রী। পাণ্ডুপুত্রদের আসার পরই আমি প্রিয় যুধিষ্ঠিরকে বারণাবতে পাঠাবো। পাণ্ডব রাজকুমারদের জয়! 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 মহারাজ, পাণ্ডুপুত্ররা আপনাকে প্রণাম করছে। দীর্ঘজীবী হও। আর নিজেদের সঙ্গে আনা ধন সম্পত্তি আপনাকে প্রদান করতে চায় ওরা। আজ্ঞা দিলাম।
কোষ শূন্য করিও তো কোনো লাভ হলো না মামাশ্রী। এরা তো আরো ধনরত্ন নিয়ে ফিরে এসেছে। তুমি যুধিষ্ঠিরকে চেনো না, চুপচাপ দেখতে থাকো ভাগ্নে। যুবরাজ যুধিষ্ঠিরের জয়! 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 মহারাজ, পাণ্ডুপুত্ররা নিজেদের বিজয় যাত্রাতে নিয়ে আসা ধন আপনার চরণে রেখে দিয়েছে। আমি অতি প্রসন্ন হয়েছি এটাই জেনে যে আমার প্রিয় পাণ্ডুপুত্ররা বিজয় যাত্রা থেকে ধনবান হয়ে ফিরে এসেছে। ওদের বিজয়ী আর সফল হয়ে ফেরার জন্য একটা সমারোহ করা যাক। বন্দিগৃহতে যদি কোনো বন্দী থাকে তবে তাকে মুক্তি প্রদান করা হোক। তারা যেন আমার এই বৎসদের দীর্ঘজীবী হবার আশীর্বাদ দেয়। ব্রাহ্মণদের ভোজন করানো হোক যাতে ওরা এই বৎসদের সফলতাকে আশীর্বাদ প্রদান করেন। ভগবান করুন তোমাদের ভাইদের এই ধনরত্ন যেন শুভ কাজে লাগে। কিন্তু মহারাজ, কোন ধনের কথা বলছেন আপনি? সেই সমস্ত ধন বৎস যা তোমার ভাইয়েরা নিয়ে এসেছে। এই ধন আপনার চরণে রাখা হয়েছে। এ তো হস্তিনাপুরেরই তাতশ্রী। না পুত্র যুধিষ্ঠির, তোমার হৃদয় অবশ্যই অনেক বড়, তবুও এই ধন তোমাদেরই। কিন্তু আমরা সবাই কার হই তাতশ্রী? আমরা আপনার হই, আর আপনি হস্তিনাপুরের। তাই এই কারণে তো এই ধন হস্তিনাপুরেরই হল না তাতশ্রী। আমাদের জন্য তো পিতামহ গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য আর আপনার আশীর্বাদই ধন সম্পত্তির মতো। প্রিয় যুধিষ্ঠির, তুমি হস্তিনাপুরের যুবরাজ আর শীঘ্র হস্তিনাপুরের নরেশও হয়ে যাবে। তোমার ভাগ্যরেখা সেই পথে এগিয়ে চলেছে, আর কর্মরেখাও। কিন্তু এখন তোমার যুবরাজের একটা কাজ আরো করতে হবে। বারণাবতে চন্দ্রমৌলি ভগবান শঙ্করের উৎসবে তোমায় হস্তিনাপুরের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। এই উৎসবে যুবরাজেরা প্রাচীনকাল থেকে নিজের নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করে এসেছেন, কিন্তু হস্তিনাপুরে অনেক দিন থেকে কোনো যুবরাজই ছিল না। কিন্তু এখন তো এখানে তোমার মতন যুবরাজ রয়েছে। এই জন্য এই বছর তুমি এই উৎসবে যাও আর জনসমুদায়ের সাথে দেখা করো, আর জনসমুদায়কে এই অবকাশ দাও যাতে তারা নিজের ভবিষ্যৎ রাজাকে দর্শন করতে পারে। আমার প্রস্তাব হল যে যুবরাজকে স্বয়ং মহারাজ নিয়ে যান আর প্রজাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমার তো মহারাজের যাওয়া উচিত বলে মনে হচ্ছে না। যা উচিত নয় তা অবশ্যই অনুচিত জ্যেষ্ঠ তাতশ্রী। আমি জ্যেষ্ঠ তাতশ্রীর সাথে একমত। আমি দুর্যোধনকে অবশ্যই যুধিষ্ঠিরের সাথে পাঠিয়ে দিতাম, কিন্তু রাজকোষ শূন্য হয়ে আছে। এই কারণে ওর হস্তিনাপুরের বাইরে যাওয়া একেবারেই উচিত হবে না। আর আমি ভ্রাতাশ্রীর জন্য ওখানে এক নবীন ভবনও বানিয়ে রেখেছি। পুরোচন মশাই বলেছেন যে এমন ভবন আজকের আগে উনি না বানিয়েছেন আর না কখনো বানাতে পারবেন। এই ভবন বাস্তুকলার এক নিদর্শন জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। তাহলে তো আমি অবশ্যই যাব প্রিয় দুর্যোধন। তাতশ্রীর আদেশ যথেষ্ট ছিল, কিন্তু এখন তো অনুজ দুর্যোধনকেও খুশি করার সময় এসে গেছে। অজ্ঞানীরে লালসা কুটিল বুদ্ধির জ্ঞান অসৎ সঙ্গের সঙ্গ পেলে হয় সে প্রলয় সমান।